আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল ডট 21 রাতের আজকের আয়োজনের যে পুরোটা সময় সেখানে ফেরদৌসী আহমেদ আমি তো থাকছি, কিন্তু কি নিয়ে কথা বলবো আজকে আমরা সেটা শুরুতেই আপনাদের একটু জানিয়ে দিতে চাই। যারা বিশেষ করে ক্রিকেট প্রেমী তারা তো বিশেষভাবে নজর রাখেন যে বাংলাদেশের দল কেমন হলো, বিশেষ করে যখন কোনো বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যায়, এবং ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটটা নিয়ে বাংলাদেশের মানুষেরও বা ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের আলাদা করে একটি ভাবনা থাকে, কারণ আমরা এখনও টি-20-তে অনেক বেশি ভালো করতে পারিনি বা উঁচু দিকের বা সেই সারির জায়গাটা করে নিতে পেরেছি তেমনটা না। সেইখানে দলটা কেমন হলো এই ভাবনাটা যখন থাকে, তার থেকে মানুষের ভাবনার থেকে অনেক বেশি ব্যত্যয় ঘটলো কিনা স্কোয়াড ঘোষণার সময়, সেটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যাদেরকে দলে রাখবার কথা ভাবা হয়েছিল, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে যারা অনেক বেশি বিশ্লেষণে সক্ষম, তারা যাদেরকে ভেবেছিলেন তারা সবাই স্কোয়াডে জায়গা করে নিল কিনা, ফিটনেসের কথাটা কতটা ভাবা হলো, এবং সেখান থেকে অনেক বেশি কি যারা একদম অফ ফর্মে রয়েছে তাদের কথাও ভাবা হলো, কোনো না কোনো বিশেষ বিবেচনায় সেই আলোচনাটাই করতে চাচ্ছে। এবং নিঃসন্দেহে এই আলোচনা তো আমি আপনাদের সামনে কখনোই তুলে ধরতে পারবো না, এবং আমার সেটা কাজও না, আমি সঞ্চালক। কিন্তু যারা চমৎকারভাবে এই আলোচনা আপনাদের সামনে বিচার বিশ্লেষণে পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করতে পারবেন, তেমনই তিনজন রয়েছেন নিটল ডট 21 রাতের এই স্টুডিওতে। আমি তাদের সাথে বরং আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ডান থেকে শুরু করি, নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক ও কোচ। মাঝে রয়েছেন জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন নোমান মোহাম্মদ, ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে দিয়ে শুরু করি। যদি বলি দলটা কেমন হলো? দল নিয়ে তো সবসময় আলাপ আলোচনা হবেই, দলটা কেমন হলো আমার মনে হয়, ওকে, আমার দৃষ্টিতে যদি বলি, আমার মনে হয় আমাদের খুব লিমিটেড রিসোর্স। এমন না যে আমাদের অনেক খেলোয়াড় আছে, তার মধ্যে অনেকে ভালো করছে, তার মধ্যে কে বেশি ভালো করছে তার থেকে চুজ করার সুযোগ আমাদের নেই। আমাদের হাতে গোনা কিছু খেলোয়াড় আছে, তাদের মধ্যে থেকে ভালো করুক কিংবা খারাপ করুক তাদের বাইরে যাবার সুযোগটা খুব একটা হয় না, এবং এই দলটা তেমনই। এই প্রশ্নটা এসেই যায় যে কিছু কিছু খেলোয়াড় আছে যাদের রিসেন্টলি কোনো পারফরমেন্সে নেই, তারপরেও তাদেরকে রাখতে হয়েছে। কিছু কিছু খেলোয়াড় অবশ্যই আছে যারা ভালো খেলছে। আমার মনে হয় যে দলটা দেওয়া হয়েছে সেই দলটাই বলতে হয় আলটিমেটলি আমাদের সেরা দল। শুধু আমার এখানে একটা সিলেকশন নিয়ে একটু চিন্তা ছিল, সেটা হচ্ছে যে আমরা সাইফুদ্দিনকে দলে দেখিনি। আমার ধারণা ছিল যে সাইফুদ্দিন যে ধরনের ক্রিকেট খেলে, ওর যেই যোগ্যতা আছে টি-20তে বিশেষ করে, সেখানে ওকে আমি ভেবেছিলাম এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবে, কিন্তু তাকে এই দলে দেখিনি। তার জায়গায় তানজিম সাকিবকে দেখেছি আমরা, যা তুলনামূলকভাবে টি-20 খেলারও অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। এই ফর্মেটে খুব বেশি যে খেলেছে তা নয়। সো ওই জায়গাটায় আমার একটু দ্বিধা আছে। আদারওয়াইজ এর বাইরে বোধহয় যাবার কোনো সুযোগ নেই। দু একজন অফ ফর্মের খেলোয়াড় আছে, এবং তাদের বোধহয় যুক্তি এটাই যে তাদের বদলে যদি আমরা একেবারে অনভিজ্ঞ কাউকে নেই, তার চাইতে অফ ফর্মে যারা আছে একসময় খুব ভালো খেলতো, এই আশা নিচ্ছি যে ওরা আলটিমেটলি নিজেদের ফর্ম ফিরে পাবে এবং বিশ্বকাপে ভালো খেলবে। সুযোগ ছিল না সেটা বলছেন। এবং সেখান থেকে আমি শুরুতেই সবার দৃষ্টিতে আগে দলটা কেমন হলো সেটা শুনে নিয়ে আরও তো একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তো থাকবেই। সেই জায়গা থেকে জাভেদ ওমর বেলিম, আপনার কাছে একটু জানতে চাই যে অনেকেই বলছে যে হ্যাঁ, এবারের যে দলটা, এই দলটা অনেক বেশি হয়তো বিতর্ক অনেকটাই কমলো, কিন্তু শক্তিমত্তা বাড়লো কি, এই প্রশ্নটাও আছে। বিতর্কের সুযোগ নাই, যেটা ফাইম ভাই স্টার্টিংয়ে বললেন, অপশনস খুব কম। এই অপশনস কমের অনেকগুলো কারণ আছে, ওটা আর বললাম না কেন, যেটা আমি সবসময় একটা কথা বলি যে আমাদের যারা নীতি নির্ধারক, যারা সিলেক্টেড ছাড়াও আমরা, এটা তো মানে ওপেন সিক্রেটকে বোর্ডের একটা মানে হস্তক্ষেপ থাকেই, তো ওই পলিসিটা আমরা কিভাবে করব। যে আমি একটু পিছনে আসি, জানা আজকে হয়তো মন খারাপ করে মুশফিক আজকে রিটায়ার্ড না করে আমার দলে থাকতেন, আজকে যদি তামিম যদি ছেড়ে না দিতেন থাকতেন হয়তো, কারণ আমাদের অপশনসগুলো কম। যারা আমাদের চ্যাম্পিয়ন প্লেয়ার, হয়তো অনেকেই বলবে আমার এই কথা শুনে আমি কেন ওই কথা তুলছি, কারণ এটাই হচ্ছে একটা দল, যে একটা প্লেয়ার যখন তৈরি করি আমরা, স্টেক মানে ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হওয়ার জন্য স্টেক 7-8 ইয়ার্স ও তখন এস্টাবলিশড হয়। স্টার্টিং করে এই টিম আন্ডার-19, বাংলাদেশ টিমে হয়তো 1 বছর ধরে স্ট্রাগলিং করে, তারপর সে এস্টাবলিশড হয়, যেটা মুশফিক, সাকিব, তামিম সবার ক্ষেত্রে হয়েছে। তামিম স্টার্টিংয়ে ওয়ার্ল্ড কাপের টপ খেলে স্ট্রাগলিং করেছিল, তারপর এস্টাবলিশ, সে মুশফিক। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওই পলিসিটার জন্য আজকে আমাদের অপশনগুলো কমে গিয়েছে। কি আমরা যেটা কি বলে
দলে যেভাবে ঢুকি তার প্রক্রিয়া কিন্তু আমাদের সবাই বলবে ঠিকই আছে, কিন্তু আমাদের লোকাল ক্রিকেট স্ট্রাকচার, কোয়ালিটি ওয়াইজ ক্রিকেট ইন্টারন্যাশনাল সঙ্গে গিয়ে আমাদের 10-20 পার্থক্য হয়ে যায়। তো ওই জন্য এত প্লেয়ার কিন্তু অনেক আছে, আমি আপনাদের 10টা নাম বলে দিব যে যারা বেঞ্চে আছে কিন্তু পারফর্ম করার মতো প্লেয়ার বাংলাদেশ টিমে বিশ্বাসের জায়গা বা কনসিস্টেন্ট। আজকে আমরা কেন সাকিবকে বা তামিমকে মেগা স্টার বলি, বিকজ তারা কনসিস্টেন্ট পারফর্ম গত 12-14 বছর যাবত, হ্যাটস অফ ওদের জন্য। তো যেটা বলেন দলের ঘটনা বলেন, যেটা অপশনস কম, এখন ধরেন আমাদের সাইফুদ্দিনের কথা ফাহিম ভাই বলছিলেন, তো ওই একটা জায়গায় যেটা সিলেক্টর চিফ সিলেক্টর কথা বলেছেন কে ও সেভাবে মেলে ধরতে পারেনি, আমরা ওরা চেয়েছিলাম স্লগ ওভারে। না জাভেদুল বেলিম, আপনি যেভাবে বলছেন যে আমাদের এই অপশনসগুলো কম, কিন্তু এখন এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষ যারা আমরা বুঝি না, এত ভালো বুঝি না যে কাকে নিলে ভালো হতো, কতটা তৈরি করা যেত, কিন্তু তাদের মনে কি স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে না যে বিশ্বের অন্যান্য দেশের যদি পাইপলাইন শব্দটা এত বেশি জোরালো মানে ভূমিকা রাখতে পারে, আমাদের পাইপলাইনের অভাবটা দিনের পর দিন আমরা কেন দেখছি? আচ্ছা দেখছেন, যেহেতু আমাদের যে বললাম প্রক্রিয়াগুলা, আমরা কিভাবে খেলে বাংলাদেশ টিমে জায়গায়, আমরা 1 বছর টপ খেললে ওকে নিয়ে আমরা মাতামাতি করি, আর যে এস্টাবলিশ প্লেয়ার ওকে বাদ দেওয়ার জন্য অস্থির হয়ে যায়। আবার ও যখন বাদ পড়ে, এই জন্য বলছি ক্রিকেট বোর্ড বা সিলেক্টর তাদেরকে সোশ্যাল মিডিয়ার প্রেশার হোক, আমরা যারা গণমাধ্যমে কথা বলি, ওই প্রেশারটা রাখতে হবে। তারাও কিন্তু যখন একটা প্লেয়ার অফ ফর্মে থাকে, রান করে না, তার কিন্তু প্রেশার কাজ করে, আমাকে রান করতে হবে, বাদ পড়বো, সেম ওই জায়গাটা ওই প্রেশারটা রাখতে পারে না ওরা সোশ্যাল মিডিয়াতে। ইফ আই এম নট রং, ওটাও কিন্তু প্রভাবিত হয় দলে নেওয়ার জন্য। যেটা আমরা মেন পয়েন্ট আছে, এই দলটা কেমন হয়েছে, সাকিব আমাদের এই যে ফাস্ট বোলার যে সাইফুদ্দিনকে আমরা বাদ দিয়েছি কেন, যে ওরা চিন্তা করেছে একটা বড় ব্যাপার হতে পারে, এটা আমার কাছে মনে হয় যখন তাসকিন ইনজুর্ড হলো, কি আমরা স্পেসিফিক মানে মেন বোলার নিয়ে যাব, ওরা সাকিব জুনিয়র সাকিবকে ধরেছে মেন ফাস্ট বোলার হিসাবে। আর সাইফুদ্দিন এত বড় ইনজুরি হওয়ার পরে সে কিন্তু আইসে ভেরি মাচ কনসিস্টেন্ট ইন আওয়ার লোকাল ক্রিকেট। কিন্তু যেটা প্রধান নির্বাচক একটা কথা বলেছেন যে উনি আমরা যেভাবে চেয়েছিলাম 1.5 ওভারে মানে স্লগ ওভারে, কেউ উনি ওই জায়গাটা ভালো করতে পারেননি। কারণ ওই একটা সাইফুদ্দিন তো প্রুভেন, খালি ও ভালো খেললে চান্স পাবে, তো ওই জায়গাটায় উনি একটা ম্যাচে বা 2টা ম্যাচে খারাপ করেছেন স্লগ ওভারে, 18-16 দিয়েছেন 1.5 ওভারে, ওই একটা জায়গায় উনি ছিটকে গেছেন। আমি বলছি ভেরি আনলাকি। আবার যদি আরেকটা যদি লাকি হতে পারে, যদি সিলেক্টর চিন্তা করে না আমরা অলরাউন্ডার নিয়ে যাব না, আমরা স্পেসিফিক এই সাকিব জুনিয়রকে নিব, ও আমার মেইন বলার ফাস্ট বলার হিসাবে খেলাবো, আমরা সাইফুদ্দিন তো ধরেন বোলিংয়ে 70%, ব্যাটিংয়ে 30%, ওই চিন্তা করে করতে পারে, তাহলে মানে ফেয়ার এনাফ। বাট যেটা এক্সকিউজ সামনে দিয়েছে ওইটা আমি মানতে না। ব্যাটিং এর জায়গাটা আসলে আমরা কতটা গুরুত্ব দিলাম, কারণ টি-20তে বলাই হয়ে থেকে এই জায়গাটায় নোমান মোহাম্মদ আপনাকে শুনতে চাই, বলাই হয় যে এখানে বোলাররা মাঝে মাঝে তো একেবারে অসহায়ই হয়ে যায়, ব্যাটাররাই যা কিছু করে ম্যাচ বের করে নিয়ে আসেন, সেখানে আমরা কি খুব বেশি ভাবলাম আমাদের ব্যাটসম্যানদের নিয়ে? দলের জায়গাটা যদি বলি যে কয়জন ব্যাটার নিয়েছি সেটা কি পর্যাপ্ত হলো কিনা? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে দলটা হয়েছে 15 সদস্যের দল, আমি সবসময় আমার প্ল্যাটফর্ম বা অন্যান্য যেসব জায়গায় বলার লেখার সুযোগ হয়েছে, আমি সবসময় বলি যে আমরা মনে হচ্ছে একটা ব্যাটসম্যান আমরা কম নিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা প্রথম 2টা ম্যাচের চেয়ে পরের 2টা ম্যাচে ফোকাস বেশি করে আমরা টিমটা করেছি। কেন এটা আমার কাছে মনে হয়, দেখেন আমরা এখানে আমাদের প্রপার ব্যাটসম্যান আমাদের রয়েছেন 8 জন। 8 জনের মধ্যে আপনার এখানে লিটন, সৌম্য, তানজিদ তামিম, 3 ওপেনারে 2 জন খেলবেন, তারপরে শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, এরা তো হচ্ছে কি আপনার টিমের মধ্যে থাকবেনই। প্রথম 2টা ম্যাচে বাংলাদেশ যে টিমটা করেছে, বাংলাদেশের ব্যাটিংটা আমরা বেশিরভাগ সময় স্ট্রাগল করি, আমাদের বোলারদের দিকে ফোকাস থাকে না, কিন্তু বেশিরভাগ সময় আমাদের ডেলিভার আসলে বোলাররাই করেন, বেশিরভাগ সময় সেটা দেখা যায়। এখন প্রথম 2টা ম্যাচে আমরা খেলবো শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে, এই 2টা ম্যাচ যদি বাংলাদেশ হারে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ। ইনফ্যাক্ট ফার্স্ট ম্যাচ হারলেই আমার ধারণা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ শেষ, এই অর্থে যে পরের রাউন্ডে যাওয়ার চান্স আমাদের অনেক কম। বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপ, আমরা এই জিম্বাবুয়ের সঙ্গে লাস্ট সিরিজে আমরা 157 রানে আটকে গেছি 20 ওভারে। আমরা ফার্স্ট উইকেট পার্টনারশিপে 101 রান করার পরের 42 রানে আমরা অল আউট হয়ে গেছি, আর 10টা উইকেট হারিয়ে ফেলছি। আই ডোন্ট থিঙ্ক সো যে আমরা শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার বিপক্ষে প্রপার 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলবো, আমার মনে হয় আমরা প্রপার 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলবো। সো সেক্ষেত্রে আপনার ব্যাটসম্যানই আছেন 8 জন, এবং ওই জায়গাটাতে 3 ওপেনারে 2 জন খেলবেন। বেসিক্যালি বাকি সবাই কিন্তু আপনার অটো চয়েস হয়ে গেল, অটো সিলেক্টেড হয়ে গেল 11-এ। সো ওইখানে যদি কারো কোনো নিগেলস হয়, কেউ যদি হচ্ছে গিয়ে রান করতে পারছেন না, কোনো একটা কিছু হলো, আমাদের হাতে অপশনস নেই, এটা আমার কাছে একটা মনে হয়। আর টিমের কথাটা যেটা বললেন সেইখানে আমার আপত্তির জায়গা ঠিক না। আমি বলবো যে ওই যেটা আমি বলছিলাম যে প্রথম 2টা ম্যাচের চেয়ে পরের 2টা ম্যাচে আমাদের মনে হচ্ছে ফোকাসটা আমরা বেশি করেছি, কিন্তু পরের 2টা ম্যাচ আমাদের নেদারল্যান্ডস, নেপালের বিপক্ষে আমরা প্রথম 2 ম্যাচ হেরে গেলে পরের 2 ম্যাচ জিতলেও আমাদের কিছু হবে না,
প্রবাবলি হবে না, মানে আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে সেটা ততটা ভূমিকা রাখবে না। এখন পরের 2 ম্যাচের কথা মাথায় রেখে আমার ধারণা আমরা 4 স্পিনার নিয়েছি, 4 জন স্পিনার আমরা নিয়েছি, এই জায়গাটা থেকে আমরা একজন 5th পেসার নিতে পারতাম না? আমরা যেখানে হচ্ছে গিয়ে ধারণা মতে আপনি যেটা বলছেন যে আপনার ধারণা মতে পরের 2টো ম্যাচকে বিবেচনা করে এখানে পেসার নেওয়া হয়েছে, তাহলে প্রথম স্পিনার নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা, তাহলে এই ম্যাচটা কেন, মানে এই 2টো ম্যাচকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে আপনার মনে কেন হচ্ছে? এই যে আমি বলছি আমার টিম দেখে আমার এটা মনে হচ্ছে। যেমন ধরুন ফার্স্ট 2টা ম্যাচ আমি একটা ব্যাটিং লাইনআপের কথা বললাম, বোলিং লাইনআপের কথা যে বলি, বোলিং লাইনআপ তো আমরা প্রথম 2 ম্যাচে নো ওয়ে যে আমরা 3 জন বা 4 জন স্পিনার নিয়ে খেলবো। তানভীরকে বেসিক্যালি নেওয়াই হয়েছে যে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি কার্যকর হতে পারেন, সেই কারণে প্রথম 2 ম্যাচে তানভীরের খেলার কোনো চান্স নেই। এখন আপনি যখন একটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড করছেন 15 জনের মধ্যে 15 জনই প্রতিটা ম্যাচে খেলার মতো অবস্থায় থাকতে হবে, এবং আপনি যখন ওই 2টা ম্যাচে মাথায় নিয়ে করছেন তখন এটা প্রবলেম। আরেকটা কী কারণ আমি বলছি, তাসকিন প্রথম থেকে খেলতে পারলে খুব ভালো, কিন্তু আমরা যতটা জানি বা তাসকিনের জন্য ফিট হওয়াটা খুব টাফ ফার্স্ট ম্যাচের আগে, এবং সেক্ষেত্রে তাহলে হচ্ছে কি আপনার পেস বোলার বেসিক্যালি থাকেন 3 জন বাকি। সো এই জায়গাটাতে আপনার আরেকজন পেস বোলার কেন নেই? আমি বলছি আমাদের একজন ব্যাটসম্যান কম, আমি বলছি আমাদের একজন পেস বোলার কম, স্কোয়াড তো 15 জনের হবে, স্কোয়াড তো আর আমাদের এগুলো সব কিছু মেটানোর জন্য 17-18 জনের হবে না। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে সাইফুদ্দিন হলে সব জায়গাতে আমাদের একজন 5th পেসারও থাকতেন তানভীরের জায়গায়, যেটা হচ্ছে গিয়ে চিফ সিলেক্টর যেটা বলেছেন বা যেভাবে মানে সাইফুদ্দিন এবং হচ্ছে গিয়ে তানজিম সাকিবকে বলা হয়েছে এই 2 জনের মধ্যে একজনকে আমরা চুজ করেছি। আমার মনে হয় যে তানভীরের জায়গায় যদি আমরা এখানে সাইফুদ্দিনকে নিতাম, 3 জন আমাদের স্পেশালিস্ট স্পিনার, 5 জন আমাদের স্পেশালিস্ট পেস বোলার, সেক্ষেত্রে আমাদের ব্যাটিং লাইনআপটা আরেকটু লম্বা হতো সাইফুদ্দিনকে দিয়ে, সেটা আমার মনে হয় যে সব দিক দিয়ে সাইফুদ্দিনকে নিয়েই যেহেতু বেশি কথা হচ্ছে এই আলোচনাটা একটু আলাদাভাবেই করতে চাই, কিন্তু আপনার তাসকিনের জায়গাটায় আসি। যদি তাসকিন এতই গুরুত্বপূর্ণ প্লেয়ার দলের জন্য, মানে খুব নির্ভর, তাকে ছাড়া আমাদের চলছেই না, তাহলে তাকে স্থানীয় ক্রিকেটে আমরা মানে সেই 50 ওভারের খেলা সেখানে তাকে আমরা কেন রেস্ট দিলাম না? এই প্রিভিয়াস ভাবনাটার কথা যদি আসে তাহলে সেই চিন্তা ভাবনাটা কেমন ছিল? কারণ এখন সে ফিট না, বা আপনি বলছেন ফার্স্ট ম্যাচ খেলতে পারবে না, অনেকে বলছেন প্রথম 2টা ম্যাচই সে না খেলতে পারে না। সেটাই, এটা আসলে খুবই আনফরচুনেট। লিপু আমাদের চিফ সিলেক্টর তিনিও বলছেন, মানে প্রেস কনফারেন্স অফিসিয়ালি বলছেন যে আমাদের সবারও খারাপ লাগছে যে এটা আমরা কেন করলাম, মানে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের 4টা ম্যাচ আমরা কেন খেলালাম। আর তার আগের যে কথাটা, আপনার যে প্রশ্নের জায়গাটা, ঢাকা লিগে কেন আমরা খেলিয়েছি, 50 ওভার্স ম্যাচ আমরা কেন খেলেছি, তাসকিন এখানে 8টা ম্যাচ খেলেছেন প্রচণ্ড গরমের ভেতরে। এবং এইখানটাতে আরেকটা জিনিস আমাদের মানে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা মাথায় রাখতে হবে যে IPL তাসকিনকে খেলতে দেওয়া হয়নি যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে। সো ওই ধরেন হচ্ছে গিয়ে মুস্তাফিজ একই সময় খেলেছেন, মুস্তাফিজ ওই IPLটা কিন্তু খেলেছেন, মুস্তাফিজ 9টা ম্যাচ খেলেছেন, 9টা T20 ম্যাচ খেলেছেন, ট্রাভেলিং আছে সব ঠিক আছে, কিন্তু 9টা T20 ম্যাচ খেলেছেন। এবং এর চেয়ে ঢাকায় 8টা 50 ওভার্স ম্যাচ খেললে শরীর উপর দিয়ে ধকল আরো অনেক বেশি যাবে। সেই মুস্তাফিজকে নিয়েও তো আমরা ভেবেছি যে তাকে IPL থেকে নিয়ে আসা, না নিয়ে তো এসেছি আমি বলছি যে ওইটা তাসকিনের বেলায় কেন ভাবলাম না এই প্রশ্নটা কিন্তু রয়েছে। না সেটাই আমি বলছি, ওই ভাবনার জায়গাটা একটা বড় মানে কনসার্ন ছিল যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা তো হলো না। এখন এইখানটাতে এটা আপনি না চাইলেও এটা আপনার বলতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমত হচ্ছে কি এটা ঢাকা লিগের দল করে, প্রত্যেকটা দল করে, এটা হচ্ছে কি ফাইম ভাই তো অনেক বছর ধরে আছেন, জাভেদ ভাই তো খেলেছেনই, এইখানে কিন্তু ক্রিকেট বোর্ডের যে খুব কর্তৃত্ব থাকবে বা থাকতেই হবে তা কিন্তু না। টিমগুলো দল করছে, টাকা দিয়ে দল করছে, টাকা দিয়ে প্লেয়ার তারা কিনছে, সো তারা যদি খেলাতে চায় তারা 8 ম্যাচ কেন 14 ম্যাচ খেলাতে চাইলে তারা 14 ম্যাচই খেলাবে। কিন্তু যখন আপনি ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারটা থাকবে তখন ক্রিকেট বোর্ডের দিক থেকে একটা দিক নির্দেশনা থাকতেই পারতো যে আমাদের পেস বোলারদের এই ম্যাচগুলো যদি রেস দিয়ে খেলানো যায়, সব টিমকে নিয়ে যদি এরকম একটা সমন্বিত একটা মানে ভাবে যদি জানা যেত তাহলে সেটা হতে পারতো, অ্যাটলিস্ট একটা প্রপোজাল তো থাকতে পারতো। সেইটা ক্রিকেট বোর্ড ভাবেনি, এবং সেই না ভাবনার কারণে তাসকিনের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে তিনি খেলছেন আবাহনীতে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আবাহনীর ডিরেক্টররাই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, তারাই বাংলাদেশ ক্রিকেট চালান, তো তাদের কাছে আবাহনী চ্যাম্পিয়ন হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে নাজমুল আবেদিন ফাহিম সেই জায়গাটাই শুনতে চাই, তাহলে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো নিয়েও তো বিভিন্ন সময় কথা রয়েছে, সেখানে তারা কি পর্যাপ্ত ভাবনাটা বা যদি বলি যে সঠিক ভাবনাটা সঠিক সময়ে করেন কিনা? না, ভাবনার মধ্যে কনসিস্টেন্সির অভাব আছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি ওয়ার্কলোডের কথাই বলি, অনেকটা আলোচনা হলো তাসকিনের এই এতগুলো 50 ওভার ম্যাচ খেলা এই গরমের ভেতরে, এবং বিকেএসপিতে খেলতে হচ্ছে অনেকগুলো ম্যাচ, দূরে খেলতে হচ্ছে। এবং আমি জানি বিকেএসপিতে খেলতে যাওয়া মানে সেই ভোর রাতে উঠে তৈরি হওয়া, ঢাকা থেকে যাওয়া, এবং খেলার পরে
দারুণ ট্রাফিকের মধ্যে আবার ফেরত আসা, এটা যে কি ট্যাক্সিং এটা বলে বোঝানো যাবে না। এর চাইতে ইন্ডিয়াতে আইপিএলের ট্রাভেল বোধহয় অনেক সহজ, এর চাইতে অনেক সহজ। আইপিএলে মুস্তাফিজ যেটা খেলেছে, আমি একটা হিসাব করে দেখেছিলাম, মাঝখানে 4টা ম্যাচ খেলেছিল, ওই 4টা ম্যাচে 19 দিনে খেলেছিল 4টা ম্যাচ। তো বোঝাই যায় কতটা গ্যাপ থাকে এখানে, এবং ওখানে যে পরিবেশে থাকে, যে ধরনের সাপোর্টিং স্টাফ থাকে, ফিজিও বলি, ট্রেনার বলি, ডক্টর বলি, এবং ওদের যে লিভিং স্ট্যান্ডার্ড ওখানে, সেটা একজন খেলোয়াড়কে দারুণভাবে যত্নের মধ্যে রাখে তারা। সো এইটা আমরা এখানে কোনো করি না। আমরা টার্ম একটা আছে যে লোডিং, ওভারলোডিং এগুলো হয়ে যাচ্ছে, অতএব ওকে আমরা ওখানে রাখতে পারবো না, আর দেশের মধ্যে খেলতে, এগুলো অনেক ইউজ করি। কিন্তু যেটা বললাম না, আমরা আমাদের চিন্তাভাবনার মধ্যে মোটেই কনসিস্টেন্ট না। সো তাসকিন হয়তো ওই কারণে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ওটা ওই কারণে তার ওভারলোডিং তো অবশ্যই হতে পারে। ও যেহেতু একজন পেস বলার, 8-10 ওভার করে বল করছে একটা ম্যাচে, ও ওভারলোডেড হতেই পারে। সো আমরা মনে হয় না খুব কনসিস্টেন্টলি চিন্তা করি, ভাবি। অনেক সময় আমাদের জেদের কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক, আমরা একটা সিদ্ধান্ত নিই এবং সেটার পেছনে আমরা যে কোনোভাবে আমরা অ্যাকশন নিই। সো এটা ডিসঅ্যাপয়েন্টিং, এবং যদি সেই কারণে হয়ে থাকে যে তাসকিন আজকে পুরো সুস্থ না, সেটা খুবই খুবই দুঃখজনক হবে। কারণ এই মুহূর্তে ও যেভাবে খেলছিল, লাস্ট অসুস্থ হবার আগে, ইনজুর্ড হবার আগে যেভাবে খেলছিল, ও যদি থাকতো দলের মধ্যে, আমাদের এই বিশ্বকাপে ভালো হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যেত, যদি প্রথম দিক থেকেও থাকতে পারে। সো সেটা যদি না পারে, সেটা একটা বড় একটা বাধার জায়গা তৈরি হবে, এবং আমাদের জন্যই আসলে সেটা অনেক ক্ষতির একটা কারণ। এখন আমি আসতে চাই এই সাইফুদ্দিন বা মেহেদী হাসান মিরাজের কথাও অনেকে বলছেন, তারা এই স্কোয়াডে তো নেই, স্ট্যান্ড বাই প্লেয়ার যে, সেখানেও তাদেরকে কোনো ধরনের জায়গা হয়নি, এটা নিয়েও একটা কথা আছে। তাহলে কোন বিবেচনায় একদম তাদেরকে সেখানেও রাখা হলো না? এটা আরও যে স্ট্যান্ড বাইতে অন্তত রাখা যেত। আমি জানি না এটা কেন এমন হলো, একেবারে প্রায় কিছুটা ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। কিন্তু বিশেষ করে সাইফুদ্দিনের ব্যাপারটা, একজন খেলোয়াড় যে যার নাম কিন্তু এর আগে গিয়েছিল, অলরেডি চলে গিয়েছিল কিন্তু আইসিসির যে লিস্ট পাঠানো হয়েছিল বাংলাদেশ দলে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ও আমাদের কনফার্ম প্লেয়ার, এবং এমন একজন খেলোয়াড়কে শেষের 2-1 ম্যাচ দেখে যদি আমরা সিদ্ধান্ত নেই যে ও এটা করছে না, ওটা করছে না, ওটা করছে না, আমি এখানে কিছু সমস্যা দেখি। তাহলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না। শুধু ওইরকম একদম শেষের দিকে এসে খেলা দিয়ে একটা ম্যাচ তার ওভারঅল ক্যারিয়ার বা ওর যে খেলার ধরন, যে কারণে আমরা ওকে একজন ভালো খেলোয়াড় মনে করি, সেটা হারিয়ে গেল কেন? সেটা কোথায় গেল? সো এখানে আর কিছু আছে কিনা জানি না, এখানে আরও কোনো কারো ইন্ধন আছে কিনা জানি না, থাকতে পারে। কারণ আমাদের ক্রিকেট বোর্ডে অনেক ইয়ে থাকে, নট নেসেসারি সবসময় সিলেক্টররা যা মনে করে সেটাই তাদের পক্ষে করা সম্ভব হয়, তাও না। আবার এর বাইরেও আবার ভেতরে আবার কিছু থাকতে পারে, যেটা হয়তো সাইফুদ্দিনের এগেনস্টে যাওয়ার মতোই। আমরা নিবেদনের কথা শুনেছি, একজন খেলোয়াড় যদি তার পরিপূর্ণ নিবেদন না থাকে মাঠের মধ্যে, সে যদি 100% না দেয়, সেটা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। তারও একটা ইঙ্গিত আছে। সো এই ভেতরে এইগুলি যদি কিছু থেকে থাকে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি শুধু শেষের 2-1 ম্যাচ এইটার উপরে একটা সিদ্ধান্ত নিয়ে নিই না, ওকে আমরা নিতে পারছি না, কারণ ও আমরা যেমনটা ভেবেছি তেমনটা করেনি। নেপথ্যের যদি কোনো গল্প থাকে, সেটা অন্য ব্যাপার। এবং আপনি যেটা বললেন, সেটাও কি আসলে একেবারে সাধারণ মানুষের জন্য খুব বেশি ডিসক্লোজ করা সেটা কতটা গুরুত্বপূর্ণ, নাকি সেটার দরকার নেই? আমার মনে হয় না। সেটা যদি নেগেটিভ, খেলোয়াড়ের নেগেটিভ কোনো ব্যাপার থাকে, সেটা নিয়ে হয়তো খোলামেলা আলোচনা না করাই ভালো। একজন সিলেক্টরের যেটা হওয়া উচিত, খুব কম্প্যাশনেট হওয়া উচিত, খেলোয়াড়দের ব্যাপারে কেয়ারিং হওয়া উচিত। সেখানে কি সিদ্ধান্তটা এরকম যে যদি কোনো নেতিবাচকতা আমরা খুঁজে পাই, তাকে ছুঁড়ে ফেলে দিব, নাকি কাউন্সিলিং এর জায়গাটায় দাঁড়াবো, কোনটা হওয়া? আমি নিশ্চিত যেখানে কাউন্সিলিং ব্যাপারটা তো নিশ্চয়ই থাকবে। আমাদের এখনকার যিনি চেয়ারম্যান আছেন, হি ইজ এ ভেরি সেন্সিবল ম্যান। সে নিশ্চয়ই এই জিনিসটা খেয়াল করবে। সে নিশ্চয়ই চাইবে না এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তার হয়তো এখন সুযোগ হয়নি কিন্তু সে যেন হারিয়ে না যায়, এটা নিশ্চয়ই সে খেয়াল করবে, এবং এটা তার একটা বড় দায়িত্ব। আমি নিশ্চিত বড় দায়িত্ব, দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে সেটা করবে। জি। এবং জাভেদ ওমর বেলিম, আপনার কাছে আসতে চাই আবারও এই জায়গাটাই। যদি সেই সাইফুদ্দিনের কথা বলা হচ্ছে বা মেহেদী হাসান মিরাজের কথা বলা হচ্ছে, বিশেষ করে হাতুড়ি সিংয়ে যেটা সাইফুদ্দিনকে নিয়ে বলেছেন, তিনি কম্পেয়ার করেছেন সাকিব আর সাইফুদ্দিন, মানে সাকিবকে নিলে সাইফুদ্দিনকে নেওয়া যাবে না, আর সাইফুদ্দিনকে নিলে সাকিবকে নেওয়া যাবে না। ব্যাপারটা এই জটিলতা এসে কেন ঠেকলো? দেখেন, নো ডাউট তারা আমাদের চেয়ে ভেরি ক্লোজ। আমরা হয়তো এখানে কমেন্ট করতে পারি, হয়তো নোমান কথা বলে মিডিয়াতে, আমি কথা বলি, ফাহিম ভাই কথা বলে, বাট আমার কাছে মনে এই জন্য
ওদের ডিসিশনটা আরও কংক্রিট আরও বোল্ড হওয়া উচিত, যেটা সাকিব আল হাসান আমাদের যে চ্যাম্পিয়ন বোলার, ওনার কোনো বিকল্প নাই। তানভীরের খেলা খুব কম সুযোগ, পিছনে আসছে খুব কম সুযোগ। ওই জায়গায় যেটা আপনি বললেন যে ও আমাদের অপশন থাকবে, সেকেন্ড অপশন, তাহলে ওয়াই নট আমরা ওই যে আমাদের সাইফুদ্দিনকে নিয়ে ওকে আমরা স্ট্যান্ড বাই রাখি নাই। কারণ অটো চয়েস তো এরা খেলবেই, সাকিব ভালো করলেও খেলবে, আমাদের সিনিয়র সাকিব, আর আমাদের স্পিনার মিরাজ ও খেলবে, তাই না, অটো চয়েস। ওই একটা জায়গায় আমরা এই চান্সটা কেন নিব? মেহেদি, শেখ মেহেদি, তো ওই একটা জায়গায় আমার, আপনি যেটা বলছিলেন মিরাজের কথা বলছিলেন, তো মিরাজও সেম, আমাদের এখনও 2-4টা প্লেয়ার ছাড়া এখনও আমরা ওই জায়গায় যাই নেই। যদি আপনি মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট দেখেন, মুশফিক রিটায়ার্ড করে ফেলেছে, বা কারেন্ট শান্ত স্ট্রাইক, বেশি পার্থক্য না, হয়তো কারো 115, কারো 118, ম্যাক্সিমাম 122। তো ওই একটা জায়গায় আমরা এখনও ওই টাইপের পর্যায়ে যাই নেই যে আমরা মিরাজকে বাদ দিয়ে বা একদম গণায় ধরবো না স্পেশালিস্ট, ও T20 না, কেন ও কিন্তু ওই জায়গায়, এটাই হচ্ছে বোর্ডের ডিসিশন যে আমরা আমাদের যদি বাঞ্চ অফ প্লেয়ার, আমরা স্টার্টিংয়ে বলেছি যে আমাদের রিসোর্স খুব কম, বাঞ্চ অফ প্লেয়ার, ওই জায়গাটা ঘুরে ফিরে কিন্তু এই 20 জনই খেলে। যদি আপনি গত 3-4 বছর দেখেন হয়তো 2-1 জন, ওই একটা জায়গায় তখন বোর্ড এবং ফলোড বাই সিলেক্টর যে আমাদের কি আছে, যতগুলো আজ পর্যন্ত কোচ নতুন আসছে, তো হাতুড়ার কথা বলছেন, বিদায় বলছি, অলমোস্ট কিন্তু সবাই কিন্তু এডি বার্লো ছাড়া যে কোনো প্লেয়ার, মিনাজুল আবেদিন নান্নু সিলেক্টর ছিলেন, আমিনুল ইসলাম বুলবুল, জাভেদ উমর, সবাই কিন্তু কোচ দ্বারা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক ডিস্টার্ব হয়েছেন। কিন্তু বোর্ডকে জানা উচিত যে আমাদের লটে কি প্লেয়ার আছে, আমরা কিভাবে তাকে, অবশ্যই আমরা ম্যাক্সিমাম পাওয়ার দিব, কিন্তু লাগামটা শেষ পর্যন্ত কিন্তু বোর্ডের হাতে থাকা উচিত। কারণ একটা প্লেয়ার নট রকেট সায়েন্স, আজকে মাহমুদুল্লাহ এই জায়গায় আমাদের 1 নাম্বার প্লেয়ার, যদি এই টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা, ওই মাহমুদুল্লাহ যেভাবে স্ট্রাগলিং করেছে, মুশফিক, ইভেন মাশরাফি যখন ছাড়ার কথা না, এখন তার মাশরাফি অনেক কথা উঠছে, ইজ ফাইন। তো ওই একটা জায়গায় আমি বোর্ডের মানে দৃষ্টি আকর্ষণ বলতে হবে, বোর্ডকে এই দায়িত্ব নিতে হবে। যেটা বলেন এই যে রেস্টের কথা, এখন এটা একটা জবাব দিই, যখনই আমরা স্ট্রাগলিং করি, 2টা ম্যাচ জয়লাভ করি, আজকে যে ওয়ার্ল্ড কাপে আমরা ভালো খেলি, ইনশাআল্লাহ ভালো খেলবো, কোনো কথা হবে না। আজকে খারাপ খেলুক, তখন এই সাইফুদ্দিনকে তানজিম সাকিবের কথাও একটু শুনতে চাই। নিঃসন্দেহে তরুণরা যদি ভালো করে, তারা সম্ভাবনাময়ী হয়ে থাকে, তারা তো নিঃসন্দেহে সামনের দিনগুলোতে ভালো করবে, এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার একটা বিবেচনায় তাদেরকে আসলে জায়গা দেয়া হয় দলে। সেই জায়গাটা তানজিম সাকিব, তার সম্ভাবনা আসলে কতটা যদি বলি এই T20-তে? উনি যেভাবে দলে চান্স পেয়েছেন, নট এস্টাবলিশড প্লেয়ার হিসাবে, ক্রিকেট বোর্ড মানে সিলেক্টর চিন্তা করেছেন যে আমরা জেনুইন ফাস্ট বোলিং নিয়ে যাব, যেটা নোমান স্টার্টিংয়ে বলছেন, ইটস ভেরি গুড পয়েন্ট। কেন যে আমরা সাকিব, আমাদের স্পিনার খেলবেন এই 2 জন, তাহলে আমরা হয়তো এই জায়গাটা চান্স নিব একটা, কাকে, সাইফুদ্দিনকে নিয়ে ওই জায়গায় আমরা কি নাম, তানভীরকে আমরা স্ট্যান্ড বাই রাখতাম। কারণ আপনার চেঞ্জ করার সুযোগ তো আছে, যেহেতু আমাদের মেইন বলার তাসকিন ইজ স্টিল আমরা নট শিওর। ও যদি শিওর হয় তাহলে অসুবিধা ছিল না, কিন্তু ও শিওর না, তো ওই জায়গাটা আমি এই চান্সটা নিতেই পারতাম সাইফুদ্দিনকে দিয়ে, আমার কাছে মনে হয়। কারণ ওরা আমাদের চেয়ে ন্যাচারালি, ওদের একটা কাজ, দেয়ার প্রফেশনাল, হয়তো আমরা একটা কমেন্ট করে দিব, আমাদের এই কমেন্টারও ওদেরকে লোড রাখতে হবে, কেন আমাদের এই প্ল্যান হয়তো ব্যাকফায়ার করলে ওই লোডটা আমরা নিব, আর ভালো করলে তো সবাই বাহবা দিবে, এটা ন্যাচারাল আমাদের কালচারই। যখন আমরা ভালো করি সব কিছু ভুলে যাই, আজকে যদি আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করি, সাইফুদ্দিনের কথা উঠবেই না। খারাপ করলে তখন দেখবেন প্রতিটা মিডিয়ায় ওটা না নেওয়াতে আমরা ছিটকে গিয়েছি, তামিমকে না নেওয়াতে আমরা ছিটকে গিয়েছি, ওই আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে T20 আগে এই ফরম্যাটে খেলেছি বলে আজকে আমাদের এই ভরা ডুবি। তো ওই একটা কালচার থেকে একটা বোর্ডকে এই ডিসিশনটা নিতে হবে। ফাইনাল করা হচ্ছে ক্রিকেট বোর্ড বা যে কোচ, অন্য প্লেয়ার হয়তো সে পছন্দ করে না, সংখ্যা তো থাকে, এবং আমি শেষ করি, কোচের পছন্দ থাকতেই পারে, কিন্তু ক্রিকেট বোর্ড ভালো জানবে কি আমার মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 10 বছর কি পারফর্ম করেছে, বা মুশফিকের মতো অন্য কেউ কাছাকাছি আছে কিনা। যদি 19-20 হয় তাহলে ফাইন, আপনি ইয়াংকে চান্স দেবেন। স্টিল আমি মনে করি স্টিল 15-20, হয়তো অনেকে আমার এই কথা একমত হবেন না, কে যেটা বরিশালকে নিয়ে কথা হচ্ছে, যেটাই হোক, কারণ আমাদের তো বুঝতে হবে, বোর্ডকে বুঝতে হবে যে আমাদের কতটুক এই লটে কোয়ালিটি প্লেয়ার প্রেজেন্ট, মানে পারফর্ম করার মতো মাঠে গিয়ে কতটুকু। অনেক আপনি এর মধ্যে তো যদি আপনার 20টা ওপেনার চেঞ্জ হয়েছে বাংলাদেশে গত 2-3 বছরে, এখনও আমরা ওপেনিং খুঁজে পাচ্ছি না, সেটা T20-তে হোক, টেস্ট ম্যাচে হোক, 6 ওভার অ্যাডভান্টেজ হোক, এখন আমরা ঘুরে ফিরে কিন্তু আমরা ওই যে তামিম, লিটন, এদের উপরে ডিপেন্ড। লিটন এমন অফ ফর্মে, কেন আমরা স্টিলের উপরে বিশ্বাস করি, ওর জায়গা নাই কেউ। ওই জন্য আমি বলছি, এটা বোর্ড যখন নতুন কোচ আসে, সবাই সাফার করেছে এক্সেপ্ট এডি বার্লো ছাড়া, এটা বোর্ডকে এই দায়িত্বটা নেওয়া উচিত, কোচের সঙ্গে কথা বলা উচিত যে আমরা ওকে ম্যাক্সিমাম চান্স দিব। নতুন তো আমরা নিতেই পারি, যে এস্টাবলিশ ওকে আমি ম্যাক্সিমাম ইউজ করব, এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত অভিমত।
জি, আমি আলোচনায় আবারও ফিরবো, বিরতির সময় হয়েছে, বিরতি শেষ করে আসি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতের আয়োজনে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, এবং বিরতিটা খুবই অল্প সময়ের, আমরা ফিরে আসবো, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে, এবং বাংলাদেশের দল কেমন হলো বিশেষ করে এই কথাটা নিয়েই আমরা বসেছি। কারণ সামনে তো T20 বিশ্বকাপ, এবং সেখানে বাংলাদেশ কেমন পারফর্ম করতে পারবে, সেই পারফরমেন্সের জায়গার আগে ভাবতে হচ্ছে দলে যাদেরকে নেওয়া হয়েছে তারা কতটা পারফর্ম করতে পারবে, কতটা ফর্মে আছে, কতটা কি বিবেচনায় তাদেরকে আসলে দলে জায়গা দেওয়া হলো, সার্বিক আলোচনাটাই করছি। আবার আলোচনায় ফিরব। নোমান মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। 15-20 কথাটা চমৎকারভাবে বললেন জাভেদ ওমর বেলিম, এবং সেই জায়গাটা থেকে যে ক্রিকেট বোর্ডকে অনেক ভাবতে হবে, এবং আপনি তখন বলেছেন যে স্পিনার বেশি নেয়ার ব্যাপারটা, প্রথম দুটা ম্যাচকে গুরুত্ব কম দেয়া, পরের ম্যাচ, আপনার ধারণাটাই আপনি তুলে ধরেছেন। সেই সার্বিক বিবেচনায় আরও যদি বলি যে বিকল্পই নেই লিটন দাসের, বা ওপেনারের যে যারা রয়েছেন, সৌম্য সরকারের নামটা ওঠে যে বিশেষ বিবেচনায়, নানান সমালোচনা আছে, এই জায়গাটায় সত্যিকার অর্থে কি অন্য কাউকে ভাবার সুযোগ আছে? না, আসলে ছিল না, সত্যিকার অর্থে ছিল না। এখন শুধু শুধু আমরা, আমাদের একটা হয় কি যে আমরা অনেক সময় সমালোচনা করার জন্যই করি, যে ঠিক আছে দল দিয়েছে বাংলাদেশ, দল ভালো হয়নি, আমরা ধরেন দলটা না দেখেই যে দল ভালো হয়নি ঝাঁপিয়ে পড়ি, যে এই সিলেকশন প্যানেল চলে না, হ্যাঁ এই সিলেক্টররা কী দল করেছে। ভাই বিষয়টা ওই রকম না। আমার মনে হয় যে T20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশ যে দলটা দিয়েছে, বাংলাদেশের এখনকার বাস্তবতাটা তা আমাদের বুঝতে হবে। এখনকার বাস্তবতা এটা বেস্ট পসিবল স্কোয়াড অ্যাপার্ট ফ্রম সাইফুদ্দিন। আমি বলছি তানভীরের জায়গায় সাইফুদ্দিন থাকলে আমার কাছে মনে হতো যে সব দিক আমরা কাভার করেছি, ঠিক আছে। সেখানে তাদের একটা আলাদা ভাবনার জায়গা রয়েছে, ভাবনা তো সবার একরকম হবে না। আমরা আমাদের ইনপুটটা দেবেন, তারা তাদের মতো করে চিন্তা ভাবনার ওই জায়গাটা করবে, কিন্তু আমাদের আসলে বিকল্প নেই। দেখেন, আমরা লিটনকে নিয়ে কথা বলছি, লিটন ভয়ঙ্কর অফ ফর্মে রয়েছেন, কিন্তু আমাদের কি আসলে বিকল্প আছে? ধরেন আমরা এই সিরিজের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে একটা সিরিজ খেলেছি, সেখানে আমরা একটা ম্যাচ জিতেছি। সেই ম্যাচটাতে আমরা লিটনের ব্যাটিংয়ের একটা সিগনিফিকেন্ট রোল ছিল। তিনি ওখানে 24 বলে 36 রানের একটা ইনিংস খেলেছেন, যেটা আমাদের ম্যাচ জেতাতে সাহায্য করেছে। তার আগের সিরিজে আমরা নিউজিল্যান্ডে গিয়ে একটা মাত্র ম্যাচ জিতেছি, সেই ম্যাচটাতেও লিটনের ব্যাটিং একটা সিগনিফিকেন্ট একটা রোল ছিল। তিনি ওই জায়গাটাতে 36 বলে অপরাজিত 41 রান করে একটা ইনিংসটা অ্যাঙ্কর করে দলকে জিতিয়েই তিনি মাঠ ছেড়েছেন। এখন গত দুইটা সিরিজে, আমি একদম স্পেসিফিক T20তেই যদি আমি আসি, গত দুটো সিরিজে দুটা বড় দলের বিপক্ষে আমরা খেলেছি, সেইখানে আমরা একটা করে ম্যাচ জিতেছি, এবং সেই জায়গাটাতে লিটন এরকম ব্যাটিং করেছেন। তাকে কি আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে বাদ দিতে পারতাম না। আমরা জিম্বাবুয়েকে সিরিজে 3টা ম্যাচ লিটন খারাপ করেছেন, ফাইন, তাকে আমরা একাদশ থেকে বাদ দিয়েছি, তাকে হচ্ছে কি এখন আলাদা করে কাজ করছেন, সেটা ঠিক আছে। আমরা ওয়ার্ল্ড কাপের আগে এই যে জিম্বাবুয়ের সাথে 3টা ম্যাচ লিটন খারাপ খেলেছেন, আমরা কি আরেকজনকে নিয়ে যেতে পারতাম? বাস্তবতা তো ভাই বাংলাদেশ ক্রিকেট ভারতীয় ক্রিকেট না। ইন্ডিয়া এখন খুব ইজিলি আরেকটা দল করতে পারবে T20 ওয়ার্ল্ড কাপের জন্য। মানে ইন্ডিয়ার ধরেন আইপিএল, আমি প্লেয়ার তাদের রয়ে গেছে, এত প্লেয়ার ধরেন ইন্ডিয়ার আইপিএলে পারফর্ম করছেন, টপ লেভেলে পারফর্ম করছেন। আইপিএলের স্ট্যান্ডার্ড কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের স্ট্যান্ডার্ড থেকে খুব একটা পিছিয়ে নেই, টু সাম এক্সটেন্ট এগিয়েই থাকে। সো সেইখানে এরকম পারফর্ম করা মানে ওই প্লেয়ারটার ক্যাপাবিলিটি রয়েছে, এবং সেটা 1 জন 2 জন 3 জন 4 জন না। ইন্ডিয়ার এরকম যে 15 জনের স্কোয়াডটা দিয়েছে, আরও 15 জনের একটি স্কোয়াড তারা ইজিলি দিতে পারে। আমরা কি পারি? আমরা পারি না, আমরা সত্যিই পারি না। আচ্ছা, আমি এখন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেটের তুলনা করছি না, কিন্তু আইপিএলের সঙ্গে তো আমার বিপিএলের তুলনা করতে হবে। মানে আমি বলছি যে এইটা তো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, তো এটা আমাদের বিপিএল একবার একটু চিন্তা করেন তো, যে ইন্ডিয়ান আইপিএলে যেরকম পারফর্ম করে প্লেয়াররা ওয়ার্ল্ড কাপে খেলার চান্স পাচ্ছেন না, আমাদের বিপিএলে আমাদের স্ট্যান্ডার্ডে এইরকম পারফর্ম করে ন্যাশনাল টিমে কেউ সুযোগ পাবে না বা ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না। এটা হবে নাকি? এটা হওয়ার কোনো সুযোগই নেই। তার মানে আমাদের পারফর্মার নেই। আমাদের এই ঘুরে ফিরে এই কয়েকজন পারফর্মারই, সেইটা এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। অবশ্যই এখন যদি লিটনের পিছনে একজন দাঁড়িয়ে থাকতেন, যে লিটন জানতেন যে আমি যদি এখন পারফর্ম করতে না পারি, আমি বের হয়ে যাব, আরেকজন এসে যে জায়গা নিবে, আমার ওই জায়গাটা আবার মানে ফিরে পাওয়ার জন্য নিঃশ্বাস নেই। হ্যাঁ, মানে আমাকে হচ্ছে কি ওই জায়গাটা ফিরে পাওয়ার জন্য আমার মানে 1 বছর 2 বছর লেগে যাবে। লিটন জানেন, এটা লিটন না, আমি পার্টিকুলার লিটনকে বলছি না, লিটন জানেন, সৌম্য জানেন, শান্ত জানেন, হৃদয় জানেন, সবাই জানেন যে ঠিক আছে যে আমি খারাপ করব, 1 সিরিজ 2 সিরিজ 3 সিরিজ, আমাকে 3-4 সিরিজ ক্যারি করবে, তারপরে না হয় 2 সিরিজ বাদ দেবে, তারপরে আবার আমাকে ফিরিয়ে আনতে হবে। সো এইটা যদি হয় একটা দেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ড, আমরা কেন ভালো করব? কি কারণে ভালো করব? T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যে, মানে T20 ওয়ার্ল্ড কাপ বলতে এটাই তো হচ্ছে কি পিনাকল, এটাই তো হচ্ছে কি সর্বোচ্চ জায়গা। 2007-এ আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। কোনো ওয়ার্ল্ড কাপে এরপর আমরা কোনো বিগ টিমকে একটা ম্যাচও জিতিনি।
আমাদের সফলতম টি-20 ওয়ার্ল্ড কাপ গত বছর, সফলতম মানে লাস্ট ওয়ার্ল্ড কাপ যে 2022, সেই সফলতম কি আমরা 2টা ম্যাচ জিতেছি। সেই 2টা ম্যাচ কাদের বিপক্ষে? জিম্বাবুয়ে আর নেদারল্যান্ডস। এইটা হচ্ছে কি আমাদের সাফল্যের স্ট্যান্ডার্ড। এখন আপনি কোত্থেকে সাফল্য পাবেন? আলটিমেটলি গিয়ে ডেফিনেটলি বোর্ড পরিকল্পনা করবে, সেই পরিকল্পনার বাস্তবায়ন নাই। সেখানে হচ্ছে কোচিং স্টাফ, কোচ টোচ সব কিছু ঠিক আছে, আলটিমেটলি গিয়ে মাঠে তো ক্রিকেটাররা খেলবে। আপনি ক্রিকেটার আপনি এখন পারলেন না, ঠিক আছে পারলাম না, কিন্তু আমরা যদি যে একদম শূন্য থেকে শুরু করি, ভাই 5 বছর পড়তে পারবো, 10 বছর পড়তে পারবো, সেটা কি আমরা করতে পারি? শুরুটা হবে কবে? যদি বলি প্রস্তুতির জায়গাটা, সেখান থেকে একটু আপনাকেও শুনতে চাই, কারণ এরকম কথা আমরা যখনই কোনো একটা স্কোয়াড ঘোষণা আসে, সামনে কোনো একটা এরকম ফরম্যাটের বিশ্বকাপ থাকে, আমরা বেশ এটা নিয়ে মাতামাতি করি, কিন্তু আমরা কি তখন ভেবে রাখি যে ঠিক আছে এই বিশ্বকাপে আমার তেমন প্রত্যাশা নাই, আমি জানি আমি ভালো করতে পারবো না, আমি শক্তিমত্তার জায়গায় দাঁড়াইনি, আমি কি এর পরের আরও 5 বছর যেটা বললেন নোমান মোহাম্মদ, সেটাও আমরা ভাবছি কিনা, কোনো ধরনের কাজ হচ্ছে কিনা? প্রতি বিশ্বকাপে আমরা নিয়ে আলাপ করি, হ্যাঁ, এবং বোর্ড থেকেও সেটা বলা হয় যে আমরা এখন থেকে এই পদক্ষেপগুলো নেব সামনে, যেন ভবিষ্যতে এমন না হয়, প্রায় হয়। বাট যেটা সমস্যা যেটা হচ্ছে যে খেলোয়াড়রা খেলাটা শিখবে, তো আমাদের ডোমেস্টিক যে ক্রিকেটগুলো হয় সেখান থেকে তো খেলাটা শিখবে, কিন্তু সেখান থেকে যেটা হয় যে আমাদের খেলোয়াড়রা অনেকেই পাশের পার্সেন্টেজটা অনেক, সে 60, 70, 80% খেলোয়াড়ই পাশ করে যাচ্ছে, কিন্তু ওখানে যে জিনিসটা অভাব সেটা হচ্ছে যে ওই স্টার মার্ক পেয়ে বা 100-তে 92, 95, 97 পেয়ে সেটা হচ্ছে না। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গেলে 100-তে ওই 92, 95, 97 পেতে হবে, অর্থাৎ এক্সট্রা কোনো ট্যালেন্ট এটা আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমরা ওই লেভেলের পারফরমেন্সটা, হ্যাঁ, অ্যাভারেজ পারফরমেন্স হচ্ছে, অ্যাবভ অ্যাভারেজ পারফরমেন্স হচ্ছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে না, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারবেন। এবং সেইটার দিকেও আমাদের খুব একটা মনোযোগ নেই। আমরা যখন ডোমেস্টিক কোনো টুর্নামেন্ট হয় সেখানে কে চ্যাম্পিয়ন হলো, কে কী করলো, এগুলি নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। এটা আমাদের কোয়ালিটেটিভ কি ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে, ডিগ্রি অফ ডিফিকাল্টি কি বাড়লো কি না, আগে আমরা 3 ফিট লাফ দিতে পারতাম, এখন কি আমরা 4 ফিট লাফ দিতে পারি কি না, এই যে মেজারমেন্টটা, সেই দিকে আমাদের নজর থাকে না। তাই অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা সন্তুষ্ট থাকি যে হ্যাঁ এরা চ্যাম্পিয়ন হলো, এরা রানার পর হলো, এ খুব ভালো খেলেছে, এর সেঞ্চুরি করেছে, কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট হলো কি না সেই দিকে আমাদের নজর থাকে না। বলি যে নারিশ করবার যে ব্যাপারটা, সেটা নিয়ে কি ভাববার কোনো ধরনের অবকাশ হয় না? শুধু এই মাতামাতি কে চ্যাম্পিয়ন, হ্যাঁ এটাই হয়, ওই জিনিসটা আমরা কখনো দেখি না কিন্তু, কারণ স্কুলিং, একটা স্কুলের মান, আপনার ভেতরে যে আপনি কাজগুলো করবেন, যে সিদ্ধান্তগুলো নেবেন স্কুলের কোয়ালিটিভ ইমপ্রুভমেন্টের জন্য, সেটা ছাত্রদের ইমপ্রুভমেন্টের জন্য, সেই জায়গাটায় ইমপ্রুভমেন্টের দিকে আমাদের খুব একটা মনোযোগ নেই। আছে, পড়ছে, পাস করছে, চলে যাচ্ছে। কিন্তু একটা সময় ছিল যখন আমাদের ফার্স্ট বয়টা 70 নাম্বার পেত, কিন্তু আজ 5 বছর পরে আমাদের ফার্স্ট বয়টা 92 নাম্বার পেয়ে ফার্স্ট হয়। এই যে পার্থক্যটা, এটা হয়নি। 10 বছর আগেও 70 পেয়ে ফার্স্ট হতো, আজকের ওই 70 পেয়েই ফার্স্ট হয়। ওই ইমপ্রুভমেন্টটা কিন্তু ওইদিকে আমাদের মনোযোগটা খুব কম, ওইদিকে আমরা মনোযোগ দিই। সেই জন্য আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্টের ব্যাপারটা, সেটা হয়নি, ওই একই জায়গায় আমরা আটকে যাই। এবং নোমান মোহাম্মদ তখন তো বলছিলেন যে তাকে এই যে একদম স্থানীয় ক্রিকেট খেলানো হচ্ছে, একটা দিক নির্দেশনা তো থাকতে পারতো, আমি যদি ভুল না করে এই শব্দটা ব্যবহার করেছিলেন নোমান মোহাম্মদ। দিক নির্দেশনা কি থাকবে না? একটা প্রতিভা আছে, কিন্তু সেটাকে ঝালাই করতে হলে একটা দিক নির্দেশনা থাকবে। দেখেন, আজকে 24 বছর আমরা টেস্ট খেলছি, হয়তো এই টাইপের কথা আমি 10 বছর যাবৎ বলছি, নোমান 10 বছর, ফাহিম ভাই বোর্ডে ছিলেন, আমিও বোর্ডে ছিলাম। আসলে একটা যেটা বললাম, পলিসি মেকিং হয়তো চেঞ্জ হবে। মাঠে যেমন প্লেয়াররা শুধু খেলবে, কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড আজও আমরা, মানে আমি নট এগেনস্ট ক্রিকেট বোর্ড, ডোন্ট টেক পার্সোনাল। আমাদের হয় কি, আমরা কিছু কথা বললে মনে করি আজকে এই পর্যায়ে, আজকে ওয়েস্ট ইন্ডিজের মতো দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে না। আমরা যে পর্যায়ে আছি, এটা আমরা কিভাবে করব, এটাতে আজকে আমরা বরাবরই, কিন্তু এটা অপিল সত্য, অলওয়েজ আমরা বিজি উইথ বাংলাদেশ টিম নিয়ে। আমাদের সেকেন্ড ডিভিশন আজ পর্যন্ত, যেটা ফাহিম ভাই বললেন যে আমাদের সেকেন্ড ডিভিশন কতটুকু ইমপ্রুভ, ইভেন আমাদের সময় সেকেন্ড ডিভিশন অনেক স্ট্রং ছিল, ইভেন এখন স্কুল কিট অনেক হয়, আমি জানি না কতটুকু স্ট্রং হয়, কারণ এবার আমি সেকেন্ড ডিভিশন খেলা দেখে একটু হতাশ। থার্ড ডিভিশন আমি দেখি না, কারণ আমার ছেলে খেলেছিল একটা ম্যাচ, বল বলেন, পিচের কোয়ালিটি বলেন, আম্পায়ার বলেন, আপনি তো আলটিমেটলি 13, 14, 16 তা তো সেকেন্ড ডিভিশন খেলবে বা থার্ড ডিভিশন খেলবে, এটা বড় প্রক্রিয়া। ইট ইজ নট ইজি, বাট আপনাকে ইজি করতে হবে, বিকজ আপনি ওয়ার্ল্ডের টপ জায়গায় খেলছেন টেস্ট ম্যাচ। আপনি তো উইদিন নাইট আপনি টেস্ট প্লেয়ার বানাতে পারবেন না।
আপনি যখন ওই যে 450-500 একটা টিম করবে, ওই টিম ডিক্লেয়ার দিবে, চ্যালেঞ্জ দিবে, একটা প্লেয়ার 200 মারবে ভালো উইকেটে, তখন গিয়ে সে ওখানে 50 করবে। ফাইন বলো এই স্কুলে হয় কি আমরা একটা টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা যখন ভালো পাস করি আমরা গিয়ে ওখানে ফার্স্ট ডিভিশন পাই, ভয় থাকে না। কিন্তু আমাদের এটা সবসময় ভয় থেকে যায়। আমি 600 রান করে প্লেয়ার দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের কলেজ ক্রিকেট আমরা অলওয়েজ স্টিল সবাই ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বিজি। ক্রিকেট টিম যখন ভালো করে জবাবদিহিতা কমে যায়, ক্রিকেট টিম যখন খারাপ করে জবাবদিহি বেড়ে যায়, তখন ওই যে হইচই হয়। কিন্তু আমাদের একটা এত বড় প্রক্রিয়া করতে হবে ইফ ইউ সার্ভাইভ ইন ইন্টারন্যাশনাল ম্যাচ। আদারওয়াইজ আমি অলওয়েজ বলি যে অলওয়েজ মানে রেড লাইট, কালকে নোমার সাথে কথা হচ্ছিল, সবসময় কিন্তু বিপদ বাংলাদেশ ক্রিকেট। যদি বাংলাদেশ ক্রিকেট একবার নিচে নেমে যায় ওই জায়গায় আসার জন্য ডবল কষ্ট করতে হবে। থেকে সরে গিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যদিও ওইটা এই আজকের প্রসঙ্গের সাথে ব্যাপকভাবে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে আজকে আমি যার নাম নিব তিনি স্থপতি মোবাশ্বের হোসেন, তিনি আজকে বেঁচেও নাই, কিন্তু উনি একদিন এই নিটোলটাটা 21-এর রাতের টেবিলে এই ক্রিকেট নিয়ে আলোচনায় কড়াভাবে সমালোচনা করেছেন। আপনি সেই ডিভিশনের কথা বললেন তো, যে অনেক সেরকম ভালো প্রতিভাবান যদি বাচ্চা বলি একদম ছোটবেলা থেকে তারা আস্তে আস্তে বড় হয়, খেলতে থাকে, সুযোগই পায় না। এখানে একটা টাকার খেলার কথা উনি বলেছিলেন নেপথ্যে, সেটা আসলে কতটা সত্য? আর যদি সেটা সত্যতা মেলে তাহলে তো আমাদের হাঁটা অনেক বেশি দুষ্কর। দেখেন এটা ডিফিকাল্ট সত্য বা মিথ্যা বলাটা। এটা ক্রিকেট হচ্ছে হায়েস্ট, ওই জায়গাটা যেভাবে মিডিয়ায় আসছে হায়েস্ট প্রায়োরিটি। ক্রিকেট এটা বুঝবে, ক্রিকেটটা প্রুফ করবে। এখন যদি কোনো কারণে ক্রিকেট বোর্ডের কেউ যদি ইনভলভ থাকে, অঙ্কুরেই যদি আমি কাউকে বিনষ্ট করে ফেলি, একদম ধ্বংস করে দেই, তাহলে আমি পাবো কিভাবে আমার প্রতিভা? হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা গণমাধ্যমে আম্পায়ার নিয়ে বিধ্বস্ত একটা দল কনফার্ম ও জানে ওরা আজকে হারবে, ওরা যতই ভালো করে, যেটা আমরা গণমাধ্যমে দেখি। এখন প্রুফটা কে করবে? ক্রিকেট বোর্ড। এটা আমি নোমান আমরা করব না। তো ওই জায়গা থেকে শুরু করে টোটাল আমি বললাম না, আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে আমরা বেশি ইমপ্রুভ করতে পারিনি। আমরা ওই যে 45-60 পেয়েই আমরা ক্লাসের প্রথম ফার্স্ট বয়, তা ওইটা আমরা ইমপ্রুভ করতে পারি। এটা ইমপ্রুভ শুধুমাত্র নট অনলি প্রিমিয়ার লিগ, নট বিপিএল, নট ডিপিএল, লো লেভেলটা আরও বেশি জব দিই। কারণ আলটিমেটলি বেস তৈরি হবে ওখান থেকেই। আপনি যখন একটা বিল্ডিং বানান, আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কী হয়? পাইলিংয়ের পর আপনার স্ট্যান্ড, তারপর আপনি ওইটা আপনি 5 ইঞ্চি ইট দিয়ে আপনার ওয়াল একদিনে ভেঙে ফেলতে পারবেন, নতুন করে 10 ইঞ্চি করতে পারবেন। কিন্তু আপনার পাইলিং যদি নড়বড় থাকে, তো ওই একটা জায়গায় আজকে যে আমরা সাফার করছি কোয়ালিটি অফ প্লেয়ার, যেটা ইন্ডিয়ার কথা আমি গতকাল অনুষ্ঠানে বললাম, আজকে KL রাহুলের মতো দলে নাই, শুভমান গিল হোয়াট এ প্লেয়ার নাই দলে, ওটা ওদের পলিসি। হয়তো ওরাও আজকে আমরা এখানে বসে বলতে পারছি না, ওরাও সমালোচনার ঝড় বইছে ওদের কাছে, ওকে কেন নেওয়া হয়নি। বাট তারা ওই জায়গাটা শিওর এই প্লেয়ারটাকে আমি, আমার এই প্ল্যান ওয়ার্ল্ড কাপে আমি এইভাবে খেলবো একে দিয়ে। হয়তো নো ডাউট শুভমান 19-20 বাদ পড়েছে, কিন্তু ওদের প্ল্যান ছিল স্ট্রিক্ট। আমাদের ওই জায়গাটায় আজকে ওয়ার্ল্ড কাপ বলে 21 রাত্রে আমরা এত কথা বলছি, আলটিমেটলি এটাও 2 দিন পর সবাই ভুলে যাবে। কিন্তু এটা ক্রিকেট বোর্ড কীভাবে নিবে প্রফেশনালভাবে, জবাবদিহিতা যেটা বললাম, সেকেন্ড ডিভিশনের একটা লোক থাকবে রিপোর্ট করবে ক্রিকেট বোর্ডকে। ওমেন্স ক্রিকেটে এটা বলা খুব সহজ, বাট ইজি না। বাট আপনাকে করতে হবে যদি আপনি অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন না, যদি ক্রিকেটে সার্ভাইভ করতে চান, শুরু থেকে শুরুটা করতে হবে। এটা সার্ভাইভ, এটা কিন্তু গত 15 বছর যাবত আমি বলছি, 10 বছর যাবত। যদি আপনি এখনই না করেন, আলটিমেটলি ক্রিকেট এই জায়গায় থাকবে না, আল্লাহ না করুক এখানে থাকবে না। ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে তো এক ধরনের শঙ্কা কাজ করার মতো, যে আমরাও তো কখন না কি হয়ে যায় এরকম নড়বড়ে অবস্থায়। এবং যেটা 60 মার্কস পেয়ে আমি একদম আলোচনা করতে করতে শেষের দিকে চলে এসেছে। নোমান মোহাম্মদ, আপনাকে শুনেই হয়তো আমার কাজকে শেষ করতে হবে, কিন্তু 60 পেয়ে যদি আমার ক্লাসের বা আমার দেশের ফার্স্ট বয় হয়, সে যখন ইন্টারন্যাশনাল ওই প্ল্যাটফর্মে যাবে, তার না থাকবে কনফিডেন্স লেভেল, সেটাও আমি খুঁজে পাবো না। আর তার সাথে কম্পেয়ার করে তো সে কোনো ধরনের কিছু বের করে আসতে পারবে না, রেজাল্টের কথা বলছি। সেই জায়গায় যদি গোড়ায় হাত দিয়ে, আপনার কি মনে হয়, ঢেলে সাজানো শব্দটা আমরা ব্যবহার করি, কোথার থেকে শুরু করা উচিত? ঢেলে সাজাতে হলে তো আপনার গ্রাসরুট থেকেই করতে হবে। আনফর্চুনেট যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে, ধরেন একটা বোর্ড, ক্রিকেট বোর্ড চলে, কিন্তু ক্রিকেট বোর্ডই নীতি নির্ধারক, তারাই কিন্তু দেশের ক্রিকেটটা চালায়। এখানে একটা কনসিস্টেন্সি দরকার। এখন নাজমুল হাসান পাপন ভাইয়ের নেতৃত্বাধীন যে বোর্ড, তারা কিন্তু প্রায় 12 বছর হয়ে গেল। তারা ওই অভিযোগ করতে পারবে না যে আমরা যথেষ্ট সময় পাইনি, আমরা কনসিস্টেন্টলি আমরা আমাদের নিজেদের কাজটা করতে পারিনি। আজকে থেকে 12 বছর আগে বাংলাদেশ যদি খুবই ক্ষুদ্র লেভেলেও একটা প্ল্যানিং করতো, এখন আপনি চিন্তা করে দেখেন আমরা কোথায় থাকতাম। সেই ধারাবাহিকতায় এগোলে তো অনেকখানি 6 বছর আগেও যদি করতো, আমরা কোথায় থাকতাম। ইভেন আপনি যে বললেন, যে ফাহিম ভাই বলছিলেন হচ্ছে গত প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা এই আলোচনা শুনি, আমরা T20 2022 ওয়ার্ল্ড কাপের আগে
পাপন ভাই নিজে প্রেসে বলেছেন এই ওয়ার্ল্ড কাপের কথা আমরা ভাবছি না, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা ভাবছি। আমাকে বলেন যে গত 1.5 বছরে বাংলাদেশের এই যে T20-তে আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপের কথা ভাবছি, এই বিষয়ে আমাকে বলেন যে কি একটা কাজ হয়েছে যেটা তার আগের 10 বছরে হয় নাই। নতুন কিচ্ছু হয় নাই, একদম কিচ্ছু হয় নাই, নতুন কিছু করার চেষ্টাও হয়নি। তারপরেও গিয়ে আমাদের ওই যে যেই ছেলেটা 60 মার্ক পাচ্ছে বা 70 মার্ক পাচ্ছে, তারা যে ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করছে, মাঝে মাঝে যে জিতে যাচ্ছে, এটাও কম বিস্ময়কর না। সত্যি সত্যি আমি বলছি। কিছু একটা হচ্ছে এবং 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 আরও যেটা অ্যালার্মিং, আমাদের নেক্সট জেনারেশন যারা আসছে না, তারা কিন্তু 60-70 মার্কস নিয়েও আসছে না। আপনি কি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফিদের সেই ব্যাচকে রিপ্লেস করার মতো প্লেয়ার দেখছেন? যখন আপনি দেখছেন না, তার মানে আমরা সেই 60-70 মার্কও পাচ্ছি না, আমরা এখন 55-50-এর দিকে নামছি। ওয়ারএজ ওয়ার্ল্ড ক্রিকেট চলে গেছে যে আগে যেটা ছিল 92, এখন সেটা চলে গেছে 98-তে। ওয়ার্ল্ড ক্রিকেটের ইমপ্রুভমেন্ট আরও অনেক হচ্ছে, ফলে আমাদের সঙ্গে তাদের গ্যাপটা বাড়ছেই এবং আরও বাড়বেই। সব কিছুর পরও তারপরও আমরা আশায় থাকি, আমি যেটা বললাম যে এগেনস্ট অল দ্য অডস আমাদের ক্রিকেটাররা যে মাঠে অনেক সময় যে পারফরমেন্সটা করেন, সেটা আসলে পারমিট করে না যে আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে সুযোগ সুবিধা, সেটাও তো পারমিট করে না। কিন্তু তারপরে তারা সেই পারফর্মটা করেন, সেই পারফরমেন্সের জোরে হয়তো বা ক্রিকেট বোর্ড সমালোচনার জায়গা থেকে দূরে চলে যায়, কিন্তু তারপরে হচ্ছে কি আমরা সেই আশাতে থাকবো, এই ওয়ার্ল্ড কাপেও থাকবো। আমি এই ওয়ার্ল্ড কাপেও ডেফিনেটলি আশাতে থাকবো যে বাংলাদেশ অন্তত পক্ষে সেকেন্ড রাউন্ডে যাবে। এবং সেই জন্য বাংলাদেশের কিচ্ছু না, আমি বললাম কিচ্ছু না, ফার্স্ট ম্যাচটা জিততে হবে। বাংলাদেশের সাধারণ দর্শকরা এরকম কথা বলে, একদম যারা চায়ের দোকানে একটা ছোট টিভি থাকে এবং সেখানে ক্রিকেট খেলাটা দেখতে থাকে, তারা বলে যে না আমরা তো টপ অর্ডারের কথা ভাবিই না, এবং ঘুমাতেও মানে রাতের দিকে খেলা হলে বলে না ঘুমাতে চলে যায় না, বলা যায় না। বাংলাদেশের কিন্তু শেষের দিকের ব্যাটসম্যানরা অনেক সময় ম্যাচ জিতিয়ে নিয়ে ম্যাচ বের করে নিয়ে আসে। তো বাংলাদেশের আসলে ক্রীড়ামোদী যারা রয়েছেন একদম তারা আমোদে থাকতেই পছন্দ করেন ক্রিকেটকে ঘিরে, এবং সবসময় উচ্ছ্বাসে মত্ত থেকে উচ্ছ্বসিতই হন। সেই জায়গাটায় নিঃসন্দেহে আমাদের দেশ, আমাদের ক্রিকেট যারা গিয়েছেন স্কোয়াড যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতেই পারে, আমরা সেই প্রত্যাশাই রাখি। যদিও বলা হয়েছে যে অনেক বেশি প্রত্যাশা কাজ করছে না, কোচ বলছেন, বিসিবি প্রেসিডেন্ট বলছেন, কিন্তু তারপর সাধারণ মানুষ বোধহয় প্রত্যাশা রাখছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আবেদিন ফাহিম আপনাকে, জাভেদ ওমর বেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং নোমান মোহাম্মদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে আজকের এই আলোচনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাবনা, চিন্তা এবং বিশ্লেষণ আপনারাও করে থাকেন প্রতি মুহূর্তে, নিজেদের মতো করে স্কোয়াড সাজান। কিন্তু যারা বিশেষজ্ঞ রয়েছেন তেমনই 3 জনের কাছ থেকে আমরা একটু শুনে নিলাম, বিশ্লেষণ করে নিলাম যে সত্যিকার অর্থেই এই স্কোয়াড কেমন হলো এবং সেখান থেকে কতটা প্রত্যাশা করা যায়, কতটা সেটা শক্তিমত্তার বিচারে, কতটা বিতর্কের ঊর্ধ্বে, সব কিছু মিলিয়ে একটি আলোচনা তো হলো। সেই আলোচনার পরে এখন শুধু তাকিয়ে থাকা, সামনে যখন খেলা, সেই খেলায় আমরা কতটা ভালো করতে পারি। এবং অনেকে বলছেন যে আর কিছু না পারি, একটু ওদেরকে দোয়া বা আশীর্বাদ করে রাখি যাতে ওরা ভালো খেলে। আমরাও সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করছি। নিটোল টাটা 21-এর রাতের এই যে আয়োজন, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।